সেই তাসনিম যারা, যিনি নমিনেশনও পেয়েছিলেন এনসিপি থেকে, হঠাৎ করে তিনিও পদত্যাগ করলেন এবং পদত্যাগ করে বললেন যে তিনি নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। আবার এদিকে কালকে দেখলাম একটা মিডিয়াতে এনসিপির এক নেতা সরোয়ার তুষার, তিনি বলতেছেন যে তাসনিম যারা নাকি এনসিপি কে ব্যবহার করে এখন ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে। তো এই মোটামুটি একটা শুরু হয়ে গেল, এটা কি আসে বলেন তো? এটা কি আপনি খুব ভালো করে জানেন? এখন আপনি অতিথি হিসেবে আমাকে ডেকেছেন বিধায় আপনি প্রশ্নটা করছেন, সেটা আপনি নিজেও ভালো করে জানেন। আর এতে তো আসলে বিস্ময়ের কিছু নেই, যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে। এবং এনসিপি কে তো জামায়াতের বি টিম হিসেবে ফ্রম দ্য বিগিনিং অনেকে বলার চেষ্টা করেছেন, চিহ্নিত করার চেষ্টা করেছেন। আমি নিজেও এনসিপি উপর ক্ষুব্ধ ছিলাম, এখনো আছি। তখন আমার চাওয়ার প্রত্যাশাটা তাদের কাছে অনেক বেশি ছিল, যে তরুণরা সামনে এগিয়ে এসেছে, তাদের চোখে অনেকে স্বপ্ন দেখতে চেয়েছিল, তাদের মাধ্যমে অনেকে বাংলাদেশের একটা পরিবর্তনের ধারা আশা করেছিল। কিন্তু যখন দেখলাম তাদের মধ্য দিয়েই মবক্রেসির জন্ম, তাদের নেতাদের হাত দিয়েই, যখন দেখলাম তাদের মাধ্যমে একাত্তরকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, যখন দেখলাম তাদের মধ্যে একটা উচ্চাভিলাষী, একটা ভয়ঙ্কর আহ তাদের যে আকাঙ্ক্ষা, লোভ, এবং এনসিপির বিরুদ্ধে যে বিগত কয়েক মাস ধরে, মানে শুরু থেকেই, আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, গত ফেব্রুয়ারিতে সম্ভবত এই দলের আত্মপ্রকাশ ঘটলো। তার আগে থেকে এই এনসিপি যাদের মধ্য দিয়ে গড়ে উঠেছে, তাদের যে নানান ধরনের চাঁদাবাজি, দখলবাজি, আবার এনসিপি গঠন হওয়ার পর তাদের যে নেতারা আমাদের সামনে এলেন, সে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে যে অভিযোগ, এমনকি এই বৈষম্যবিরোধী আন্দোলনের যে অন্যতম নেতা, উপদেষ্টা পরিষদে ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ। তো এইগুলো, এবং শুধু অভিযোগ না, অনেক ক্ষেত্রে তো প্রমাণও মিলেছে। অতএব আমি এতটুকু অবাক হইনি যা যা ঘটছে। এবং আব্দুল কাদের বলেছে জামাতের গর্ভে ব্লীন হয়ে যাচ্ছে। আব্দুল কাদের অন্যতম নেতা বৈষম্যবিরোধী আন্দোলনের। এই দলটি থাকবে না। এদের যে লম্ফজম্ফ, এদেরকে যে গুরুত্ব দেওয়া ডক্টর ইউনূস তাদের উপরে ভর করে তো প্রধান উপদেষ্টা হয়েছেন, তো গুরুত্ব দেবেনি, তার পদ পদবি হারানোর একটা ভয় এখনো পর্যন্ত আছে। তো যতই স্টেট মেশিনারি তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে এই পর্যন্ত আনুক না কেন, এগুলো থাকে না। আমরা তো অনেক আগে থেকেই বলে আসছি যে কিংস পার্টি, হ্যাঁ, তো কিংস পার্টি কখনো তো স্থায়ী রূপ লাভ করে না, এবং এনসিপির ক্ষেত্রেও তাই হচ্ছে। জামাতের বি টিম হিসেবে বলা হয়েছে, তাই হচ্ছে। এবং এর মধ্যেও যেমন আমরা প্রতারণার শিকার হয়েছি, এই যে সোকল্ড বিপ্লব, আমি তো এটাকে সোকল্ড বিপ্লব বলি, মানে যারা বিপ্লব বলে দাবি করে তাদের পরিপ্রেক্ষিতে বলি, একটা অভ্যুত্থান ছিল, একটা গণ আন্দোলন ছিল, এই পর্যন্ত ঠিক আছে। যাই হোক, তো অভ্যুত্থানের যে চেতনা ছিল, সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে নামালো। শেখ হাসিনার বিরুদ্ধে নামানোটা আমি এটাকে ছোটভাবে দেখছি না, কিন্তু মানুষ তো ভেবেছিল একটা পজিটিভ পরিবর্তন আসবে। মানুষের সাথে স্রেফ প্রতারণা করা হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। অতএব এই দলে যা কিছু ঘটছে খুব শিগগিরই এর সমাপ্তি আমরা দেখতে পাবো। আর তাসনিম জারাকে বলা হচ্ছে যে তিনি এই প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, বিষয়টা একেবারে উল্টা। তাসনিম জারা অনেক আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অনেকের কাছে আইকন, উনি অনেকের কাছে স্টার। বরং তাসনিম জারাকে বিভিন্ন জায়গায় এনসিপি ব্যবহার করেছে, তাকে সাইনবোর্ড হিসেবে বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে। সো তাসনিম যারা পদত্যাগ করলেন, এটি অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন এই কারণে যে আমরা যারা স্বপ্ন দেখতে চেয়েছিলাম, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এরকম তো কিছু মানুষ তো ছিল এনসিপির মধ্যে, তারা ভুল ধারণা বশত হোক বা অন্য কোনো কারণে হোক, সো তারা এখন তাদের উপলব্ধিটা জায়গা থেকে অনেকে পদত্যাগ করছেন, অনেকে প্রতিবাদ করছেন, এবং অনেকেই আরো যারা আছেন নিঃসন্দেহে পদত্যাগ করবেন। আর এনসিপি যা হওয়ার তাই হবে। জি, অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আলম পান্না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে বিভিন্ন বিষয়ে সাংবাদিক মঞ্জুর আলম পান্নার ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন। আগামীতে আমরা আবারও আলোচনায় বসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।